বাংলাদেশ এখন ফেব্রুয়ারির দ্বাদশ তারিখে জাতীয় নির্বাচনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। গত বছরের আগস্টে এক অভূতপূর্ব গণঅভ্যুত্থানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এটি প্রথম কোনো নির্বাচন। আর এই নির্বাচনের নিরাপত্তার দায়িত্বে যে বাহিনীর উপর বর্তাচ্ছে তারা হলেন সশস্ত্র বাহিনী। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীর হাত কখনো খুব দূরে ছিল না। ১৯৭৫ সালের সেই রক্তক্ষয়ী ১৫ই আগস্ট যখন শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়, তখন থেকেই দেশে এক ধরনের রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। সেই সময় থেকে একদল মুক্তিযোদ্ধা বিরোধী ও সামরিক কর্মকর্তা রাষ্ট্রের হাল ধরেন। এরপর একের পর এক অভ্যুত্থান আর পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে যায় দেশ। ১৯৮২ সালে তৎকালীন সেনাপ্রধান হুসেইন মোহাম্মদ এরশাদ ক্ষমতা দখল করে প্রায় এক দশক দেশ শাসন করেছেন। আবার ২০০৭ সালে রাজনৈতিক সংকটের সময় সেনাবাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসেছিল। এইসব ঘটনা সাধারণ মানুষের মনে একটি গভীর দাগ কেটেছে। তারা এখনও ভয় পায় সেনাবাহিনীকে আবারও কোনো রূপ নিয়ে রাজনীতিতে নেমে আসবে। বর্তমান পরিস্থিতি একটু আলাদা। সেনাবাহিনী এখন সরাসরি ক্ষমতার দৌড়ে নেই, তারা সামনে থেকে নেতৃত্ব দিতে চাইছে না। কিন্তু প্রশ্ন হলো, তারা কি সত্যি পেছনে সরে গেছে, নাকি তারা এখন এমন এক ভূমিকায় আছে যেখান থেকে তারা পুরো বোর্ডটাই নিয়ন্ত্রণ করতে পারছে? ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে বাংলাদেশের রাস্তাঘাটে এখন সেনাবাহিনীর উপস্থিতি স্পষ্ট। প্রায় ১ লাখ সেনা সদস্যকে মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে। এর কারণ হলো, গত বছরের আন্দোলনের ধাক্কায় পুলিশ বাহিনী এখনও ধ্বংসস্তূপের মতো, মনোবল ভেঙে পড়েছে আর কাজ করার ক্ষমতা হ্রাস পেয়েছে। ফলে শৃঙ্খলা ফেরাতে সরকারকে এখন সেনাবাহিনীর উপরই ভরসা করতে হচ্ছে। আর এই সুযোগটাই হয়তো সেনাবাহিনীকে রাজনীতির মূল স্রোতে নিয়ে এসেছে। বিশ্বস্ত সূত্রগুলো বলছে, সেনাবাহিনী বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে পুরোপুরি সমর্থন করছে আর দিনরাত কাজ করে যাচ্ছে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, তারা ক্ষমতা চান না, তারা চান দেশ যাতে দ্রুত একটি নির্বাচিত সরকারের হাতে অর্পিত হয় আর তারা তাদের উপর আস্থা রেখে নিজ নিজ ব্যারাকে ফিরে যেতে পারেন। এটি অবশ্যই ইতিবাচক দিক, কিন্তু ভাবার বিষয় হলো তারা কেন এমন আচরণ করছে। গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় সেনাবাহিনীর নিজস্ব বড় স্বার্থ জড়িয়ে আছে। বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহত্তম শান্তিরক্ষী বাহিনী প্রদানকারী দেশ। জাতিসংঘ মিশনে অংশগ্রহণ থেকে শুরু করে প্রতি বছর কোটি কোটি ডলার আয় করে। এটি শুধু অর্থ নয়, এটি তাদের আন্তর্জাতিক ভাবমর্যাদার বিষয়। যদি তারা রাজনীতিতে সরাসরি নেমে পড়ে বা কোনো অভ্যুত্থান ঘটায়, তবে জাতিসংঘ ও পশ্চিমাদের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকতে পারে। তাই তারা নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে চায়। তবে এর মানে এই নয় যে তারা কোনো প্রভাব ফেলছে না। বিশেষজ্ঞদের মতে সেনাবাহিনীর এখন একটি বিশাল কর্পোরেট ফুটপ্রিন্ট বা ব্যবসায়িক পদচিহ্ন আছে। দেশের বড় বড় অবকাঠামো প্রকল্প থেকে শুরু করে ব্যাংক, বিমা ও শিল্প প্রতিষ্ঠান সর্বত্রই তাদের পৌঁছাচ্ছেন সামরিক কর্মকর্তারা। গত আওয়ামী লীগ সরকার তাদের এই স্বার্থের পুরোটাই পূরণ করে দিয়েছিল। এখন তারা উদ্বিগ্ন, ভবিষ্যতে আসা যে কোনো সরকার কি তাদের এই সুবিধাগুলো অব্যাহত রাখবে? এই উদ্বেগ থেকেই হয়তো তারা রাজনীতির পেছনে দরজা দিয়ে নিয়ন্ত্রণ রাখতে চায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সাবেক সরকারের আমলে সংগঠিত মানবাধিকার লঙ্ঘন, গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে তৎকালীন নিরাপত্তা বাহিনীর উপর। এমনকি সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর বিরুদ্ধেও রাজনীতি নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এসব অপরাধের বিচার শুরু করেছে। এমনকি বেশ কিছু দায়িত্বরত সামরিক কর্মকর্তার বিরুদ্ধেও মামলা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এটি খুবই বিরল ঘটনা। এই বিচার প্রক্রিয়া নিয়ে সেনাবাহিনীর ঊর্ধ্বতন পর্যায়ে এক ধরনের অস্বস্তি কাজ করছে। তারা ভাবছে তাদের বিরুদ্ধে আঙুল তোলা হচ্ছে কিনা। সেনাবাহিনী ও সরকারের মধ্যে এই দূরত্ব আগামী দিনগুলোতে বড় কোনো সংঘাতের কারণ হতে পারে। তবে সবাই একমত যে গত ৫ই আগস্ট সেনাবাহিনী যে ভূমিকা পালন করেছিল তা প্রশংসনীয়। যখন আন্দোলনের রক্তক্ষয়ী রূপ ধারণ করেছিল, তখন তারা অস্ত্র ধরতে অস্বীকার করে। তারা জনগণের উপর গুলি চালাতে চায়নি। তাদের এই ধৈর্যশীল মনোভাবই একটি বড় রক্তপাত ঠেকিয়েছিল। তারা শেখ হাসিনাকে নিরাপদে ভারতে পাঠিয়েছিল ও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সহায়তা করেছিল। এর মাধ্যমে তারা প্রমাণ করেছিল তারা গণতন্ত্রের পক্ষে। কিন্তু সমস্যা হলো, গত সেপ্টেম্বরে সেনাপ্রধান রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে 18 মাসের মধ্যে নির্বাচনের একটি সময়সীমা বেঁধে দেন। একজন সশস্ত্র বাহিনীর প্রধানের পক্ষ থেকে এই বক্তব্য কাঙ্ক্ষিত ছিল না। অনেকে এটাকে সরকারের উপর হস্তক্ষেপ বলেই মনে করছেন। তারা প্রশ্ন তুলেছেন, তাহলে কি দেশ পরিচালনার দায়িত্ব সত্যিই ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে আছে, নাকি আসল নিয়ন্ত্রণ কুচ কেটেই? এর কিছুদিন পরে গুজব ছড়িয়ে পড়ে যে রাজনৈতিক মতভেদের কারণে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে পারেন, যদিও পরে তা অস্বীকার করা হয়। তবু এই ঘটনাগুলো পরিস্থিতির স্পর্শকাতরতা ফুটিয়ে তোলে। আগামী নির্বাচন নিয়ে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলো বেশ আগ্রহী। তারা নির্বাচন যত দ্রুত হোক তাই চায়। সেনাপ্রধানের দেওয়া সময়সীমা তাদের দাবির সাথে মিলে যায় বলে অনেকেই মনে করেন। এটি একটি বিপজ্জনক দিক, কারণ যদি সেনাবাহিনী কোনো নির্দিষ্ট দলের দাবিকে সমর্থন দেয়, তবে নিরপেক্ষতার প্রশ্নে টিকে থাকা কঠিন হয়ে পড়ে। তবে বিশ্লেষকরা আশাবাদী, তারা মনে করেন সেনাবাহিনী শিক্ষা নিয়েছে। তারা জানে সরাসরি সহায়তায় থাকার পেছনে
প্রভাব বিস্তার করাই তাদের জন্য মঙ্গলজনক। এতে তাদের আন্তর্জাতিক ভাবমর্যাদাও থাকে, আবার অভ্যন্তরীণ নিয়ন্ত্রণও থাকে। ফেব্রুয়ারি 12 তারিখে বাংলাদেশের জন্য একটি বড় পরীক্ষা। এই নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা ভবিষ্যতের রাজনীতি নির্ধারণ করবে। যদি তারা সত্যি নিরপেক্ষ থাকে ও শুধুমাত্র নিরাপত্তা নিশ্চিত করে, তবে বাংলাদেশ একটি নতুন দিগন্তে পৌঁছাবে, গণতন্ত্র পুনরুজ্জীবিত হবে। কিন্তু যদি তারা নীরব শাসকের ভূমিকায় থেকে যায় এবং ব্যালটের উপর প্রভাব বিস্তার করতে চেষ্টা করে, তবে সব আশা অবশ হয়ে যাবে। প্রশ্ন হলো, কুচটেকের সেই ছায়া কি এবার ফেব্রুয়ারির ভোটের মধ্যেই সরে যাবে, নাকি সেই ছায়া আরও বিস্তৃত হবে? এর উত্তর সময় দেবে, এর উত্তর সময় দেবে, এর উত্তর সময় দেবে, এর উত্তর সময় দেবে।